হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই সবাই ভালো আছো। তো তোমাদের জন্য ইতিহাসের কিন্তু দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটিতে আগে দেখো, তারপরে তোমরা কিন্তু দ্বিতীয় ক্লাসটি করো। তো দ্বিতীয় ক্লাসে আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা। তো এই যে হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা থেকে এমনভাবে তোমাদেরকে কমপ্লিট করাবো যাতে তোমাদের কিন্তু হরপ্পা এবং বৈদিক সভ্যতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় তা অ্যাটেন্ড করতে পারবে। তো যারা প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নাও, তারপরে তোমরা কিন্তু দ্বিতীয় ক্লাস দেখো। তো আমাদের এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে তারাও ফ্রিতে ফাউন্ডেশন ব্যাচটি কমপ্লিট করতে পারে। এই ফাউন্ডেশন ব্যাচে কি করানো হচ্ছে, ফার্স্ট আমাদের জিওগ্রাফি প্লাস হিস্ট্রি করানো হচ্ছে, অর্থাৎ জিওগ্রাফির ফার্স্ট ক্লাসও তোমাদের আপলোড হয়ে গেছে। প্রত্যেকে তোমরা কিন্তু জিওগ্রাফির ফার্স্ট ক্লাস দেখে নেবে এবং প্রত্যেকের আশা রাখছি ক্লাস খুব ভালো লাগবে। তো এই যে ক্লাসগুলো করানো হচ্ছে আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, যা এক্সামকে তুমি টার্গেট করো না কেন প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের কিন্তু বেনিফিট হতে চলেছে। তো একদম নতুনভাবে একদম সুন্দর করে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, একদম ফ্রিতে করানো হচ্ছে। তাই তোমাদের কিন্তু কোনোরূপ কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। তোমরা এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে যদি থাকো তাহলে কিন্তু তোমাদের কোনোরূপ কোনো ব্যাচ নিতে হবে না, তোমরা অনায়াসেই কিন্তু পরীক্ষা পাস করে যাবে। ওকে, তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আজকের মেন আলোচনা আমাদের হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা। এই হরপ্পা সভ্যতা ফার্স্ট আমরা শেষ করব, তারপরে আমরা বৈদিক সভ্যতাও আজকে আমরা শেষ করব। ওকে, এরপরে এরকমভাবেই তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকবে। তোমরা কিন্তু প্রত্যেকে প্রতিদিন ক্লাসগুলো করতে থাকবে এবং আমি চেষ্টা করব তোমাদের কিন্তু সবচেয়ে কম নোট অর্থাৎ সবচেয়ে কম ডাটা দিয়ে তোমাদের কিন্তু ক্লাস করানোর চেষ্টা করব যাতে তোমাদের সেইগুলোই পড়ে গেলে তোমাদের যাতে পরীক্ষায় 100% কমন চলে আসে। কারণ তোমাদের একটা সাবজেক্ট পড়লেই যে চাকরি পাবে এরকম কিন্তু কোনো কথা নেই। তোমাদের কিন্তু সব কিছু পড়তে হবে, তোমাদের ম্যাথ পড়তে হবে, রিজনিং পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। তাই বলবো তোমাদের বেশি অধিক জেনে লাভ নেই। আমাদের যতটুকু আমরা জানবো প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো নেক্সট ক্লাসে আমরা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পুরো কমপ্লিট করাবো এবং আজকে তোমাদের হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা পুরো তোমাদের কিন্তু কমপ্লিট করানো হবে আজকের এই ক্লাসের মাধ্যমে। তোমরা প্রত্যেকে ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটিতে লাইক করে দেবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, তো ফার্স্ট তাহলে আমরা যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা উৎপত্তি নিয়ে কথা বলবো, কখন কবে কিভাবে এই হরপ্পা সভ্যতার উৎপত্তি হয়েছে। ওকে, তো তোমাদের এই যে তোমাদের পিপিটি দেখো বেশ সুন্দর, একদম পিপিটি পুরো একদম তোমাদের কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। ইতিহাসেও কিন্তু তোমাদের ছবি করে দেখানো হয়েছে। তাই তোমাদের কিন্তু এই যে তোমাদের আরেকটা তোমাদের অনেকে বলো যে পিডিএফ দিতে হবে, ঠিক আছে, পিডিএফ দিতে হবে। পিডিএফ কিন্তু আমি দেব না, ঠিক আছে, পিডিএফ আমি দেব না। কেন দেব না? কারণ পিডিএফ কিন্তু ফোনের মধ্যে থেকে যায়, ফোন কিন্তু সেই অন্য কিছু দেখবে ফোনে, পিডিএফ কিন্তু পড়া হয় না ওভাবে। তাই আমি বলবো তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা একটা খাতা বানিয়ে নাও এবং দেন সেই খাতাতে নোট ডাউন করতে থাকো এবং সেগুলোকে রিভিশন করো, ঠিক আছে। আমি পর সেইগুলোকে তোমাদের রিভিশন করো, রিভিশন করলে তোমরা কিন্তু প্রত্যেকে রিভিশন করতে থাকো। সেই রিভিশনের ফলেই তোমরা কিন্তু দেখবে বেশ কিন্তু তোমাদের উপকার হবে, ঠিক আছে, উপকার হবে। তোমরা পুরো সিরিজটা কমপ্লিট করো, পুরো সিরিজটা কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এমসিকিউ করানো হবে। তারপরে দেখবে তোমরা কিন্তু
এমসিকিউ মানে এমসিকিউ নয়, তোমাদের পিওয়াইকিউ বেসড এমসিকিউ করানো হবে, যাতে তোমরা নিজেকে টেস্ট করতে পারো। ঠিক আছে? আর যদি নিতান্তই পিডিএফ নিতেই হয় বা পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা 6296879911 এই নাম্বারে তোমরা কিন্তু এসএমএস করবে যাদের পিডিএফ প্রয়োজন। ঠিক আছে? যা ক্রাইটেরিয়া রয়েছে আমি তোমাদের বলে দেব। আমি বলবো প্রত্যেকে খাতাতে নোট ডাউন করো, দিয়ে পড়াশুনো করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে? পড়াও মুখস্থ হবে এবং তোমাদের হাতও ঠিক থাকবে, সমস্ত কিছুই ভালো হবে। সিন্ধু উপত্যকা সভ্যতা বা হরপ্পা সভ্যতা যাই আসুক না কেন, একই নাম এবং তোমাদের একই মানে উত্তর হবে যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যাই বলুক না কেন। ঠিক আছে? দেখো, তো রেডিও কার্বন 40 ক্ষয় পদ্ধতি অর্থাৎ 14 ক্ষয় পদ্ধতিতে, রেডিও কার্বন 14 পদ্ধতিতে সিন্ধু উপত্যকা তারিখকৃত হয়েছে খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 সাল পর্যন্ত। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, 2500 থেকে 1750 পর্যন্ত কিন্তু তোমাদের এই যে সভ্যতা তারিখকৃত হয়েছে। ঠিক আছে? মেন প্রথমে দেখো সূচনার সময় এরকম ছিল, তারপরে পরিণত পর্যায়ে এরকম হয়েছে, দিন অন্তিম পর্যায়ে তোমাদের এরকম আমরা লক্ষ্য করতে পারি। ওকে, এরপরে যে আমরা ইন ডিটেলস জানবো সেটা হচ্ছে বেশ কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো আমাদের জানা প্রয়োজন এবং যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলোই আমরা কিন্তু জানবো। দেখো, হরপ্পার ঢিপি প্রথম 1826 খ্রিস্টাব্দে চার্লস মেসন দ্বারা উল্লেখিত হয়। ঠিক আছে? এই লাইনটা তোমাদের প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের জন্য মূল্যবান, প্রত্যেকটা লাইন তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমি শর্ট বানিয়ে দিয়েছি তোমাদের। তো হরপ্পার সংস্কৃতি ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেবে পরিচিত। তাহলে ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেবে কোন সংস্কৃতি পরিচিত বা কোন সভ্যতা পরিচিত? হরপ্পা সভ্যতা। তো এখানকার মানুষ তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে জানতো। ঠিক আছে? তাহলে দেখো, এই যে তামা এবং অ্যালয় মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে কিন্তু এখানকার মানুষ জানতো, যেটা সিপিও 2019-এ তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু করা হয়েছিল। ওকে, সিন্ধু উপত্যকার সভ্যতা 1921 সালে রায় বাহাদুর রাম সাহানি দ্বারা আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে? তো তাহলে এই যে ইন্দাস উপত্যকা কে আবিষ্কার করেছিলেন এবং কত সালে? ঠিক আছে? তাহলে রায় বাহাদুর রাম সাহানি আবিষ্কৃত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান বাসিন্দারা ছিলেন দ্রাবিড় এবং মেডিটেরিয়ান। ঠিক আছে? সিন্ধু উপত্যকার সভ্যতার প্রধান বাসিন্দারা ছিলেন দ্রাবিড় এবং মেডিটেরিয়ান। ঠিক আছে? মেডিটেরিয়ান। তো সিন্ধু উপত্যকা সভ্যতা ছিল একটা শহুরে সভ্যতা। তাহলে সিন্ধুর উপত্যকা সভ্যতা ছিল একটা শহুরে সভ্যতা, অর্থাৎ শহরের একটা সভ্যতা। এরপরে দেখো, লোথাল হচ্ছে ইন্দাস উপত্যকা সভ্যতার প্রধান বন্দর হিসেবে পরিচিত। লোথাল হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান বন্দর হিসেবে পরিচিত, যেটা সিজিএল 2019-এ তোমাদের কিন্তু এসেও ছিল। নেক্সট দেখো, সিন্ধু উপত্যকার লেখনী ছিল চিত্রলিপি। এই লেখনীটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এই চিত্রলিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। তাহলে এখানে দেখো যে জিনিসগুলো আমরা জানলাম সেটা হচ্ছে দেখো, হরপ্পার ঢিপি 1826 খ্রিস্টাব্দে চার্লস মেসন দ্বারা উল্লেখিত হয়। হরপ্পার সংস্কৃতি ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেবে পরিচিত। এখানকার মানুষ
তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি পদ্ধতি কিন্তু জানতো। সিন্ধু উপত্যকার সভ্যতা 1921 সালে রায় বাহাদুর রায় রামসাহানি দ্বারা আবিষ্কৃত হয়েছিল। সিন্ধু উপত্যকার প্রধান বাসিন্দারা ছিলেন দ্রাবিড় এবং মেডিটেরিয়ান জনগণ, ঠিক আছে, দ্রাবিড় এবং মেডিটেরিয়ান জনগণ। আর সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল একটা শহুরে সভ্যতা। সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল একটা শহুরে সভ্যতা। আর লোথাল, লোথাল সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান বন্দর হিসেবে বিবেচিত হয়। লোথাল হচ্ছে গিয়ে সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান বন্দর হিসেবে বিবেচিত হয়েছে, ঠিক আছে। আর সিন্ধু উপত্যকার লেখনী ছিল চিত্রলিপি। এই লেখনীটি ডান থেকে বাম দিকে লেখা হতো। এই লেখনীটি ডান থেকে বাম দিকে লেখা হতো। আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। নেক্সট পিপিটিতে আমরা দেখব আরও কিছু মূল্যবান তথ্য। দেখো, এই যে ইন্দাস, ঠিক আছে, ইন্দাস উপত্যকা সভ্যতায় গ্রিড সিস্টেম শহর এবং বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা হয়। গ্রিড সিস্টেম শহর এবং বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ইন্দাস সমাজ ছিল মাতৃতান্ত্রিক। ইন্দাস সমাজ ছিল মাতৃতান্ত্রিক। এখানে ইন্দাস কিন্তু তোমাদের বানানটা ভুল রয়েছে, প্রত্যেকে একটু কারেকশন করে নেবে। ইন্দাস হর্ষই দন্তন্বয় দয়াকার দন্তেশ্ব, ঠিক আছে। তো ইন্দাস উপত্যকার মানুষ মধু ব্যবহার করত। মধু ব্যবহার করত মিষ্টতার জন্য। মধু ব্যবহার করত মিষ্টতার জন্য। ইন্দাস উপত্যকার বা উপত্যকা সভ্যতার মানুষ দশমিক পদ্ধতির ভিত্তিতে ওজন ও পরিমাপ ব্যবহার করত, মানে পরিমাপ ব্যবস্থার ব্যবহার করত। লোথালে একটা ছোট্ট মাটি দিয়ে তৈরি ঘোড়ার মূর্তি পাওয়া গেছে। লোথালে একটি ছোট্ট মাটি দিয়ে তৈরি ঘোড়ার মূর্তি পাওয়া গেছে। আর কালীবঙ্গান, তোমরা নাম শুনে থাকবে হয়তো। কালীবঙ্গানতে জমি চাষের চিহ্ন পাওয়া গেছে। চাষের হবে এটা, হ্যাঁ, চাষের জমির চিহ্ন পাওয়া গেছে। কোথায়? কালীবঙ্গানে। কালীবঙ্গানে খোদিত ইট ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। খোদিত ইট ব্যবহারেরও কিন্তু ওই কালীবঙ্গানেই প্রমাণ পাওয়া গেছে। দেন তোমাদের আরেকটা, এটা একটু সাল ভুল রয়েছে, তোমরা প্রত্যেকে কারেকশন করে নেবে। 1948 সালে আর্নেস্ট ম্যাকওয়াজ উল্লেখ করেছিলেন যে হরপ্পা সভ্যতার শহরে ড্রেনেজ সিস্টেমের জন্য ভাটা ইট দিয়ে তৈরি, আর্নেস্ট ম্যাকেঞ্জে উল্লেখ করেছিলেন যে হরপ্পা সভ্যতার লোথাল শহরে হরপ্পা সভ্যতার কোথায়? লোথাল শহরে ড্রেনেজ সিস্টেমের জন্য ভাটা ইট দিয়ে ড্রেন তৈরি করা হয়েছিল। ওকে, তাহলে এই পিপিটি থেকে আমরা কি জানলাম? জানলাম যে সিন্ধু উপত্যকার সভ্যতা গ্রিড সিস্টেম শহর এবং বড় বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে। ইন্দাস সমাজ ছিল কি? মাতৃতান্ত্রিক। এই সভ্যতার মানুষ মধু ব্যবহার করত মিষ্টতার জন্য। ইন্দাস সভ্যতার মানুষ দশমিক পদ্ধতিতে ওজন এবং পরিমাপ ব্যবস্থার ব্যবহার করত। লোথালে ছোট্ট মাটির তৈরি একটা মূর্তি পাওয়া গেছে এবং কালীবঙ্গানে চাষের জমির চিহ্ন পাওয়া গেছে। কালীবঙ্গানে খোদিত ইট ব্যবহারেরও প্রমাণ কিন্তু আমরা পাই। এবং 1948 আর্নেস্ট ম্যাকেঞ্জ উল্লেখ করেছেন যে হরপ্পা সভ্যতার লোথাল শহরে ড্রেনেজ সিস্টেমের জন্য ভাটা ইট দিয়ে ড্রেন তৈরি করা হয়েছিল। ওকে, এরপরে আমরা ইন্দাস সভ্যতার বেশ কিছু প্রধান সাইট, তাদের অবস্থান এবং নদীর নাম জেনে নেব, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আমরা দেখতে পাই এবং এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের কিন্তু প্রশ্ন হয়। আর এই যে ছকটা তোমাদের কিন্তু পুরো মুখস্থ করতে হবে এবং এই ছকের একটাও কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না। ওকে, তো এইখানে দেখো তোমাদের প্রধান সাইট যদি আমি দেখি, তাহলে দেখো কোথায় অবস্থিত?
হরপ্পা কোথায় অবস্থিত? পাকিস্তানে, রবি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। মহেঞ্জোদাড়ো, এটাও পাকিস্তানে, ইন্দাস নদীর তীরে অবস্থিত। চান হুদরু, ঠিক আছে, চান হুদরু যেটা কোথায় অবস্থিত? পাকিস্তানে, ইন্দাস নদীর উপরে। ঠিক আছে। কালীবঙ্গান যেটা রাজস্থানে অবস্থিত, ঘরঘরা নদীতে। লোথাল, লোথাল হবে, ঠিক আছে, লোথাল যেটা কোথায়? গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত, যেটা ভোগা ভোগোয়া নদীর উপরে। ঠিক আছে। এরপরে দেখো রোপড়, যেটা পাঞ্জাবে অবস্থান করেছে, সতলুজ নদীর উপরে। এবং দেখো আলমগীরপুর, আলমগীরপুর যেটা মিরাটে অবস্থিত, যেটা মিরাটে অবস্থিত হিন্দন নদীর উপরে। তারপরে রংপুর, রংপুর যেটা গুজরাটে অবস্থিত, ভাদর নদীর উপরে, এটা ভ হবে, ঠিক আছে, ভাদর নদীর উপরে। আর ঢোলাবিরা, ঢোলাবিরা যেটা গুজরাটে অবস্থিত, আমরা প্রত্যেকেই জানি ঢোলাবিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তোলাবিরা নয়, ঢোলাবিরা হবে এটা। হ্যাঁ, এটা ঢোলাবিরা, ঢোলাবিরা। ওকে। রাখিগড়ি হরিয়ানাতে অবস্থিত। ঠিক আছে। রাখিগড়ি, বানোয়ালি, এগুলো হরিয়ানাতে অবস্থিত। তোমরা প্রত্যেকে একটু মনে রাখার চেষ্টা করবে। এবং সুতকাজেন্দর, দন্তনয়দ হবে এটা। হ্যাঁ, সুতকাজেন্দর যেটা পাকিস্তানে অবস্থিত, দাসক নদীর ওপরে অবস্থিত। এই যে ছকটা তোমাদের কাছে তুলে ধরলাম, এইটাই কিন্তু হরপ্পা সভ্যতার সবচেয়ে ইম্পর্টেন্ট ছক বলতে পারো। এবং এইটাই তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার আসে। এইখান থেকে প্রশ্ন না করে তোমাদের কিন্তু ইতিহাসের প্রশ্ন ইনকমপ্লিট থেকে যায়। তাই এই ছকটাকে তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে। হরপ্পা সভ্যতা যেটা কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত, রাভি নদীর ওপরে। মহেঞ্জোদাড়ো পাকিস্তানে অবস্থিত, ইন্দাস নদীর ওপরে। চানুদ্রু পাকিস্তানে অবস্থিত, ইন্দাস নদীর ওপরে। কালীবঙ্গান যেটা রাজস্থানে অবস্থিত, ঘরঘরা নদীর ওপরে। লোথাল যেটা গুজরাটে অবস্থিত, ভাগবত নদীর ওপরে। রৌপড় যেটা পাঞ্জাবে অবস্থিত, সতলুজ নদীর ওপরে। আলমগীরপুর যেটা মিরাটে অবস্থিত, হিন্দন নদীর ওপরে। রংপুর যেটা গুজরাটে অবস্থিত, ভাদর নদীর ওপরে। ধোলাবিরা যেটা গুজরাটে অবস্থিত, বানুয়ালি যেটা হরিয়ানাতে অবস্থিত, রাখিগড়ি যেটা হরিয়ানাতে অবস্থিত। ঠিক আছে। এবং নেক্সট দেখো সুতকাজেন্দর যেটা পাকিস্তানে অবস্থিত। তো আশা করি তোমাদের কিন্তু এইখানেই তোমাদেরকে পড়া মুখস্থ করতে হবে। এবং এইখানেই তোমাদের কিন্তু প্রত্যেককে পড়া কিন্তু করে নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের বাড়িতে বেশি তোমরা সময় পাবে না, বা আদার সাবজেক্ট রয়েছে, আর এখান থেকে তোমরা নোট ডাউন করে নেবে, পরে সেগুলোকে তোমরা কিন্তু রিভিশন করবে। ঠিক আছে। দেখো তাহলে একটু প্রসেস আমরা অ্যাপ্লাই করছি। তোমরা এইখানে কতটা পড়া হয়েছে আমরা দেখে নেব। তো দেখো তোমরা প্রত্যেকে অ্যান্সার দেবে। ঠিক আছে। তাহলে দেখো হরপ্পা কি হবে? রাখিগড়ি কি হবে? হরিয়ানা। বানোয়ালি কি হবে? বলো, বানোয়ালি হরিয়ানা। তারপরে ঢোলাবিরা কি হবে? ঢোলাবিরা গুজরাট। তারপরে রংপুর কি হবে? রংপুর, রংপুর গুজরাট। কোন নদী? বলো, ভাদর নদী, তাই না? তারপরে আলমগীরপুর কি হবে? আলমগীরপুর কোথায় অবস্থিত? মিরাটে অবস্থিত। কোন নদী? হিন্দন নদী। তারপরে দেখো রৌপড়, রৌপড় কোন নদী হবে? রৌপড় সতলুজ নদী। কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। দেখো লোথাল, লোথাল কোথায়? বলো, গুজরাটে অবস্থিত, ভোগাবর নদীর উপরে। ঠিক আছে। নেক্সট দেখো কালীবঙ্গান, কালীবঙ্গানের বলো, কালীবঙ্গান কি হবে? রাজস্থানে অবস্থিত। কোন নদীর ওপরে? ঘরঘরা নদীর ওপরে। চানুদ্রু, চানুদ্রু বলো, চানুদ্রু কি হবে? পাকিস্তানের ওপর অবস্থিত, ইন্দাস নদীতে, তাই না? আর মহেঞ্জোদাড়ো কি হবে? মহেঞ্জোদাড়ো, চানুদ্রু হয়ে গেল। মহেঞ্জোদাড়ো কি হবে? পাকিস্তানে অবস্থিত, ইন্দাস নদীর ওপরে। আর হরপ্পাও পাকিস্তানে অবস্থিত, রাভি নদীর ওপরে। এইভাবে তোমাদের হাত বন্ধ করে এইভাবে তোমাদের কিন্তু জিনিসগুলোকে মুখস্থ করতে হবে, এবং সবগুলো জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা হরপ্পা থেকে জেনে নেব, আর পরেই তোমাদের কিন্তু বৈদিক সভ্যতা শুরু করব। ওকে। দেখো হরপ্পার সাইড, হরপ্পার সাইড সুরকো ডাটা, হরপ্পার সাইড সুরকো ডাটা
হরপ্পার সাইট সুরকোডাটা, যেটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে। আর মহেঞ্জোদাড়ো ছিল ভারতের প্রাচীনতম শহর, যা যা মৃতদের পাহাড় নামে পরিচিত ছিল। মহেঞ্জোদাড়ো ছিল ভারতের প্রাচীনতম শহর, যা মৃতদের পাহাড় নামে পরিচিত। মহেঞ্জোদাড়োতে পাওয়া সবচেয়ে বড় বিল্ডিংটি ছিল ধানের গুদাম। মহেঞ্জোদাড়োতে পাওয়া সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় বিল্ডিংটি ছিল খাদের নয়, ধানের গুদাম। ঠিক আছে, মানে শস্য ভাণ্ডার যেটাকে বলি আমরা। তো শস্য ভাণ্ডার এটাকে আমরা বলে থাকি। তারপরে দেখো আমরা বলেছি যে মহেঞ্জোদাড়ো থেকে একটা ব্রোঞ্জের নর্তকী মূর্তিও পাওয়া গেছে। ব্রোঞ্জের একটা নর্তকী মূর্তিও কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে। আর মহেঞ্জোদাড়োকে সিদ্ধের বাগান নামে অভিহিত করা হয়। মহেঞ্জোদাড়োকে সিদ্ধের বাগান নামেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে। ইন্দাস উপত্যকা সভ্যতায় মহেঞ্জোদাড়ো সাইট থেকে একটা চালান নির্মাণ হয়। ঠিক আছে, একটা কি নির্মাণ হয়? একটা মানে তোমাদের সাইড থেকে একটি চমৎকার নির্মাণ হয়, যেটা হচ্ছে কি না, বড় স্নানাগার, গ্রেট বাথ। যেটা বড় স্নানাগার তৈরি হয়েছিল, গ্রেট বাথ, বড় স্নানাগার, মানে একটা চমৎকার নির্মাণ হয়েছিল। এবং হরপ্পা সভ্যতার দক্ষিণতম সাইট হচ্ছে গিয়ে ডাইমাবাদ। হরপ্পা সভ্যতার দক্ষিণতম সাইট যেটা হচ্ছে ডাইমাবাদ থেকে তোমাদের একটি ডাইনাবাদ থেকে একটি কি হয়েছিল, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড়, মানে হরপ্পা সভ্যতার দক্ষিণতম সাইট যেটা হচ্ছে ডাইমাবাদ, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, ডাইমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। এখান থেকে একটি রথের মূর্তি পাওয়া গেছে। এবং তাদের প্রধান ফসল ছিল কি? তাদের প্রধান ফসল ছিল গম এবং যব। তারা কি করত? তারা সুতি এবং উলের পোশাক ব্যবহার করত। তাহলে এই পিপিটির থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা একটু আবার তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে সুরকোডাটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। হরপ্পার একটা সাইট সুরকোডাটা, যেটা গুজরাটে অবস্থিত। মহেঞ্জোদাড়ো ছিল ভারতের প্রাচীনতম শহর, যা মৃতদের পাহাড় নামে পরিচিত। মহেঞ্জোদাড়োতে পাওয়া সবচেয়ে বড় বিল্ডিংটি ছিল ধানের গুদাম। মহেঞ্জোদাড়ো থেকে একটা ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে। হরপ্পার সাইট, যেটা মহেঞ্জোদাড়ো, পাকিস্তানের সিদ্ধ প্রদেশে অবস্থিত। এবং আর যে জানলাম কি না, ইন্দাস উপত্যকা সভ্যতার মহেঞ্জোদাড়ো সাইড থেকে একটা চমৎকার নির্মাণ বা গ্রেট বাঁধ বা স্নানাগারের প্রমাণ কিন্তু আমরা পাই। এবং এরপরে যেটা জানলাম সেটা কি না, হরপ্পা সভ্যতার দক্ষিণতম সাইড ডাইমাবাদ, যেটা মহারাষ্ট্র থেকে একটা রথের মূর্তি পাওয়া গেছে। তাদের প্রধান ফসল ছিল গম, যব। তারা সুতি এবং উলের পোশাক ব্যবহার করত। ঠিক আছে, তারা সুতি এবং উলের পোশাক ব্যবহার করত। নেক্সট দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সিন্ধু সভ্যতার নিয়ে। এরপরে তোমাদের কিন্তু আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। এইটাই তোমাদের কিন্তু সিন্ধু সভ্যতার লাস্ট পিপিটি। এবং এখানে যে কয়েকটা জিনিস রয়েছে সেগুলোকে তোমরা কিন্তু একটু ভালোভাবে মুখস্থ করে নাও। দেখো, লোথাল এবং কালীবঙ্গানে কি হয়েছে না, অগ্নিকুণ্ড পাওয়া গেছে। তো কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালো ছুরি। এটা ছুরি হবে নি, চুড়ি হবে। ঠিক আছে, কালো চুড়ি। তো লোথাল এবং কালীবঙ্গানে অগ্নিকৃত পাওয়া গেছে, যেখানে কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালো চুড়ি। ঠিক আছে, লোথাল এবং চানহুদলুতে মণির তৈরি কারখানা পাওয়া গেছে। লোথাল থেকে চাল এর প্রমাণ পাওয়া যায়। লোথাল থেকে চালের প্রমাণ কিন্তু আমরা পাই। ঠিক আছে, মণির তৈরি কারখানা পাওয়া গেছে। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার সিলগুলিতে এক শিশুর
প্রাণীর একটা ছবি পাওয়া গেছে। এবং হরপ্পা যুগের শিলগুলি সাধারণত দেখো, হরপ্পা যুগের যে শিলগুলি ছিল সেগুলো সাধারণত কি ছিল? স্টিয়ারটাইট এবং একটি নরম পাথর দিয়ে তৈরি ছিল। ওকে। ইন্দাস উপত্যকা সভ্যতার মানুষ মাতা দেবী উপাসনা করত। কার উপাসনা করত? মাতা দেবীর উপাসনা করত। নেক্সট দেখো, যে বিনোদনের জন্য এই মানুষরা মাছ ধরা, শিকার, প্রাণী এবং পাখি একে অপরকে আড়াই করতে দেওয়া এবং পাইচ খেলা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করত। তারা তলোয়ার সম্পর্কে জানতো না। অগ্নিতে পোড়া মাটিকে তারা টেরাকোটা বলা হতো। অগ্নিতে পোড়া মাটিকে কি বলা হতো? মানে আগুনে পোড়া মাটিকে আমরা টেরাকোটা বলা হতো। তাহলে কি বললাম? যে বিনোদনের জন্য মানে এই মানুষরা মাছ ধরা, শিকার, প্রাণী ও পাখি একে অপরকে লড়াই করতে দেওয়া এবং পাইচ খেলা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করত। তারা তলোয়ার সম্পর্কে বেশ কিছু একটা জানতো না। তারা যে আগুনে পোড়াতো, যে পোড়া মাটি, তাকেই আমরা কিন্তু টেরাকোটা বলি। ইন্দাস উপত্যকা সভ্যতার মানুষ লাল মাটি দিয়ে বাসন তৈরি করত এবং তাদের উপরে কালো রং দিয়ে তার ডিজাইন করত। ঠিক আছে, তার ডিজাইন করত। এবং বন্যাকে ইন্দাস সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে ধরে নেওয়া হয়। এই যে বন্যা কিন্তু ইন্দাস সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে আমরা কিন্তু তাকে ধরে নিতে পারি, যে এটাই হচ্ছে গিয়ে কারণ, সবচেয়ে বড় কারণ, ছোট কারণ যাই হোক না কেন, এই বন্যাই হচ্ছে গিয়ে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। আশা করি তোমরা সিন্ধু উপত্যকা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে বেশ কিছুটা তোমরা কিন্তু জানতে পারলে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, বৈদিক সভ্যতা নিয়ে। বৈদিক সভ্যতা আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যে একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিই, যে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু পুরোপুরি পেড ক্লাসের ন্যায় ক্লাসগুলো। তাই ক্লাসগুলো কেউ মিস করো না, প্রত্যেকে ক্লাসগুলো করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো। ক্লাসটিকে আরও বেশি করে শেয়ার করো প্রত্যেককে। তাই কিন্তু তোমাদের এই জিনিসগুলো দ্বারা আমি আরও মোটিভেট হব এবং তোমাদের আরও ভালো ক্লাস দিতে তোমরা পারবো। ঠিক আছে, তাই বলবো প্রত্যেকে কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করে দাও, কেমন? তো এরপরে দেখো, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে বৈদিক সভ্যতা। এই যে বৈদিক সভ্যতাকে আমরা দুটো ভাগে ভাগ করি। এই বৈদিক সভ্যতা কয়টি ভাগে ভাগ করি? দুটো ভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে গিয়ে ঋগ বৈদিক সভ্যতা, ঋগ বৈদিক যুগ। আর একটা হচ্ছে গিয়ে কি না, পরবর্তী বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগের সময় যদি আমি বলি, সেটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব, এবং পরবর্তী বৈদিক যুগ যদি বলি 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। ওকে, তো প্রাথমিক বৈদিক যুগে একজন ধনী ব্যক্তিকে কি বলা হতো জানো? একজন ধনী ব্যক্তিকে আমরা বলতাম গোমত। ঠিক আছে, আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। এরপরে আর্য শব্দের অর্থ যদি বলি, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা পিপিটিতেই দেখে নিই, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু পিপিটিতে রয়েছে। এই যে দেখো, তোমাদের এইখানে তোমাদের অনেককে দেখতেই পাচ্ছ যে ঋগ বৈদিক যুগ, তোমাদের বৈদিক যুগকে তোমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস তোমাদের এখানেও দেওয়া রয়েছে।
তো এরপরে দেখো তোমাদের আজকেই বৈদিক যুগ অর্থাৎ বৈদিক সভ্যতা শুরু হচ্ছে এবং বৈদিক সভ্যতার ইন ডিটেলস তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের এই বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না। তাহলে বৈদিক যুগকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, তারপরে হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগ হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব এবং পরবর্তী বৈদিক যুগ হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। প্রাথমিক বৈদিক যুগ এবং ধনী ব্যক্তিকে গোমত বলা হয়। ঠিক আছে, প্রাথমিক বৈদিক যুগে একজন ধনী ব্যক্তিকে গোমত বলা হয়ে থাকে। ঠিক আছে, একজন ধনী ব্যক্তিকে গোমত বলা হয়ে থাকে। ম্যাক্স মুলার বলেছেন আর্যরা মূলত মধ্য এশিয়ায় বাক্ট্রিয়া অঞ্চল থেকে আগত। ম্যাক্স মুলার বলেছেন আর্যরা মূলত কোথায়? আর্যরা মূলত মধ্য এশিয়ার বাক্ট্রিয়া অঞ্চল থেকে আগত, মানে এসেছে। ওকে, তারপরে দেখো আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়ে থাকে। আর্য শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ। আর্যদের ভাষা ছিল সংস্কৃত এবং আর্য সভ্যতা ছিল একটা গ্রামীণ সভ্যতা। আর্য সভ্যতা কি না? আর্য সভ্যতা ছিল একটা গ্রামীণ সভ্যতা। প্রশাসনিক এককটি 5টি ভাগে বিভক্ত ছিল। এই যে প্রশাসনিক একক, এই প্রশাসনিক এককটি কিন্তু 5টি ভাগে বিভক্ত ছিল। সেই 5টি ভাগ কি কি ছিল? ফার্স্ট ছিল কিন্তু কুল, তারপরে ছিল গ্রাম, তারপরে ছিল বিষ, তারপরে ছিল জন, তারপরে ছিল রাষ্ট্র। এখানে দেখো আমরা কুল দেখতেই পাচ্ছি, তারপরে গ্রাম, তারপরে দেখো বিষ, তারপরে জন, তারপরেই কিন্তু রাষ্ট্র। এভাবে তোমাদের 5টি ভাগ দেওয়া রয়েছে। ওকে, তো নেক্সট দেখো তোমাদের নেক্সট কি রয়েছে, আমাদের আরও বেশ কিছু পয়েন্ট আমরা জানব। তো আর্যদের প্রধান সামাজিক একক কি ছিল? জন ছিল। ঠিক আছে, প্রধান সামাজিক একক কি ছিল? জন ছিল। তো গ্রামের প্রধানকে আমরা কি বলে থাকি? গ্রামণী বলে থাকি। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, কিন্তু এটা অনেক পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বিষের প্রধানকে বিষপতি এবং কি না বিষের প্রধানকে বিষপতি এবং জনের প্রধানকে রাজা, বা এখানে দেওয়া নেই, জনের প্রধানকে আমরা কি বলে থাকি? রাজা বা জনপতি। তো বিষের প্রধানকে বিষপতি এবং জনের প্রধানকে রাজা বা জনপতি বলা হয়ে থাকে। সভার এবং সমিতি ছিল এই প্রতিষ্ঠানগুলি যা রাজাকে পরামর্শ দিত। সভা এবং সমিতি ছিল এই প্রতিষ্ঠানগুলি, অর্থাৎ সভা এবং সমিতি ছিল এই প্রতিষ্ঠানগুলি যা রাজাকে পরামর্শ দিত। প্রাথমিক বৈদিক যুগে নারীরাও উভয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন। ঠিক আছে, উভয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন। তো মেয়েদের দুহিতা বলা হতো এবং গরুকে অঘন্যা বলা হতো। মেয়েদের কি বলা হতো? দুহিতা বলা হতো এবং গরুকে অঘন্যা বলা হতো এখানে। ঠিক আছে, দুহিতা বলা হতো মেয়েদের এবং গরুকে অঘন্যা বলা হতো। ঋগ বৈদিক যুগে অর্থাৎ ঋগ বৈদিক সমাজে পেশার ভিত্তিতে 4টি বর্ণের বিভক্ত ছিল। 4টি বর্ণ কি কি ছিল? 4টি বর্ণ যদি আমি দেখি, 4টি বর্ণ ছিল কি কি না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, তারপরে কি শূদ্র। ওকে, তাহলে ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, বৈষ্ণব ছিল এবং শূদ্র ছিল। এভাবে 4টি ভাগ কিন্তু তোমাদের দেওয়া আছে। ওকে, ঋগ বৈদিক যুগে। তাহলে এই পিপিটি থেকে আমরা কি কি জিনিস জানলাম? যে আর্যদের প্রধান সামাজিক একক ছিল জন। গ্রামের প্রধানকে কি বলা হয়? গ্রামণী বলা হয়। বিষের প্রধানকে বিষপতি এবং জনের প্রধানকে রাজা বা জনপতি বলা হয়ে থাকে। তারপরে দেখো সভা এবং সমিতি ছিল এই প্রতিষ্ঠানগুলি যা রাজাকে পরামর্শ দিত এবং প্রাথমিক বৈদিক যুগে নারীরাও কিন্তু উভয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন। মেয়েদের দুহিতা বলা হতো, গরুকে অঘন্যা বলা হতো। ঋগ বৈদিক বা সমাজটি পেশার ভিত্তিতে 4টি বর্ণে বিভক্ত ছিল।
সেটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্র। ওকে, নেক্সট দেখো তোমাদের আরও বেশ কিছু পয়েন্ট আমরা জানব। কি বলেছি? যে আর্যদের সমাজ ছিল কিন্তু পিতৃতান্ত্রিক। আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। সমাজের ছোট্ট একক ছিল পারিবারিক, মানে পারিবারিক বা গোত্র, যার প্রধান ছিলেন পিতা, যাকে আমরা কুলুপ বা গৃহপতি বলা হয়ে থাকে, যাকে কুলুপ বা গৃহপতি বলা হয়ে থাকে। এই যুগে নারীরা তাদের স্বামীর সঙ্গে যোগ্য কাজকর্মে অংশগ্রহণ করতেন। শিশু বিবাহ এবং পর্দা ব্যবস্থার প্রচলন কিন্তু ছিল না। শিশু বিবাহ এবং পর্দা ব্যবস্থার প্রচলন ছিল না। এক বিধবা তার প্রয়াত স্বামীর ছোট্ট ভাইকেই বিয়ে করতে পারতেন। এক বিধবা তার প্রয়াত স্বামীর ছোট্ট ভাইকে বিয়ে করতে পারতেন। যারা সারা জীবন অবিবাহিত থাকতেন তাদের কি বলা হতো? আমুজ বলা হতো। যারা সারা জীবন অবিবাহিত থাকতেন তাদের কিন্তু আমুজ বলা হতো। আর্যদের প্রিয় পানীয় ছিল কি? সোমরস। আর্যদের প্রিয় পানীয় ছিল কি? সোমরস, এবং এটি গাছপালা থেকে তৈরি হয়েছিল। ওকে, উপনিষদের মোট সংখ্যা ছিল কত? উপনিষদের মোট সংখ্যা ছিল 108। 108 ছিল উপনিষদের মোট সংখ্যা। এবং দেখো যেটা কি রয়েছে আমাদের, না বৈদিক আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বাস করতেন। সপ্তসিন্ধু অঞ্চলে বাস করতেন, যা 7টি নদী দ্বারা সেচিত এলাকা। এই 7টি নদীর মধ্যে একটি হচ্ছে ঝিলাম নদী, এবং যার প্রাচীন নাম কি? বিতস্তা। একটা হচ্ছে ঝিলাম নদী, যার প্রাচীন নাম কিন্তু বিতস্তা। ওকে, তাহলে এখান থেকে আমরা মানে মোট কথা কি জানলাম? মোট কথা যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। সমাজের সবচেয়ে ছোট্ট একক ছিল পারিবারিক এবং গোত্র, যার প্রধান ছিলেন পিতা, যাকে কুলুপ বা গৃহপতি বলা হতো। এই যুগে নারীরা তাদের স্বামীর সঙ্গে যোগ্য কাজকর্মে অংশগ্রহণ করতেন। শিশু বিবাহ বা পর্দা প্রথার প্রচলন ছিল না। এক বিধবা তার প্রয়াত স্বামীর ছোট্ট ভাইকে নিয়ে বিয়ে করতে পারতেন। যারা সারা জীবন অবিবাহিত থাকতেন তাদের আমুজ বলা হতো। আর্যদের প্রিয় পানীয় ছিল সোমরস, এটি গাছপালা থেকে তৈরি হতো। উপনিষদের মোট সংখ্যা হচ্ছে গিয়ে 108টি। বৈদিক আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বাস করতেন, যা 7টি নদী দ্বারা সেচিত এলাকা। এই 7টি নদীর মধ্যে একটি ঝিলাম নদী, যার প্রাচীন নাম হচ্ছে গিয়ে কি? বিতস্তা। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে বৈদিক যুগের সমাজ এবং সংস্কৃতি। ওকে, ঋগ বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা ছিল পশুপালন। আর্যদের প্রধান পেশা কী ছিল? পশুপালন। পরবর্তী বৈদিক যুগে কী ছিল? কৃষিকাজ। তাহলে ঋগ বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা ছিল পশুপালন, এবং পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ। তারপরে বৈদিক যুগের মানুষ তামাক সম্পর্কে কিন্তু জানতেন না। তামাক সম্পর্কে কোনো ধারণা কিন্তু ছিল না। আর্যদের প্রিয় প্রাণী ছিল ঘোড়া, এবং তাদের প্রিয় দেবতা ছিল কি? ইন্দ্র। ওকে, আর্যদের পোশাক ছিল উল, সুতি এবং চামড়া দিয়ে তৈরি। আর্যদের পোশাক ছিল উল, সুতি এবং চামড়া দিয়ে তৈরি। তাহলে আর্যদের প্রিয় প্রাণী ছিল ঘোড়া, ঠিক আছে, এবং প্রিয় দেবতা ছিল ইন্দ্র। আর্যদের পোশাক ছিল উল, সুতি ও চামড়া দিয়ে তৈরি। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের কি না, এটি পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ। বৈদিক যুগে আয়াস শব্দটি ব্যবহার করা হতো।
আয়াস শব্দটি বৈদিক যুগে ব্যবহার করা হতো। এই যে আয়াস শব্দটি কোন যুগে ব্যবহার করা হতো? বৈদিক যুগে ব্যবহার করতো। এই যুগের মানুষ লোহা ধাতুর সঙ্গে পরিচিত ছিলেন না। লোহা যে ধাতু, সেই লোহা ধাতুর সঙ্গে কিন্তু পরিচিত ছিলেন না, বা লোহার ব্যবহার জানতেন না, বা লোহা ধাতুর সঙ্গে কোনোরূপ কোনো পরিচিত ছিল না। গরিষ্ঠ শব্দটি, গরিষ্ঠ রয় হস্যই হবে, হ্যাঁ, গরিষ্ঠ শব্দটি গুরুত্ব, গুরুর মানে গরুর গুরুত্ব বর্ণনা করে গরিষ্ঠ শব্দটি, ঠিক আছে। বেদে গরু হত্যা করলে মৃত্যুদণ্ড এবং দেশ থেকে বহিষ্কারের বিধান ছিল, ঠিক আছে। বেদে কিন্তু গরু হত্যা করলে মৃত্যুদণ্ড এবং বহিষ্কারের কিন্তু ব্যবস্থা ছিল। বৈদিক যুগে 4টি বর্ণ ব্যবস্থার কথা আমরা জানি। 4টি বর্ণ ব্যবস্থা কি কি ছিল? 4টি বর্ণ ব্যবস্থা ছিল তোমাদের যেগুলো, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্র। এই 4টি কিন্তু তোমাদের ব্যবস্থা ছিল। তাহলে এই যে পিপিটিটা আমরা দেখলাম, এখানে মেন জিনিসগুলো আমি একটু আবার তোমাদেরকে বলে দিচ্ছি। যে ঋক বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা ছিল পশুপালন, পরবর্তী বৈদিক যুগে ছিল কৃষিকাজ, এবং বৈদিক যুগের মানুষ তামাক সম্পর্কে কোনো ব্যাপার জানতেন না। ওকে। আর্যদের প্রিয় প্রাণী ছিল ঘোড়া, তাদের প্রিয় দেবতা ছিল ইন্দ্র। আর্যদের পোশাক ছিল উল, সুতি এবং চামড়া দিয়ে তৈরি। বৈদিক যুগে আয়াস শব্দটি ব্যবহার করা হতো। এই যুগের মানুষ লোহা ধাতুর সঙ্গে পরিচিত ছিলেন না। গরিষ্ঠ শব্দটি গরুর গুরুত্ব বর্ণনা করে। বেদ গুরু হত্যা করলে মৃত্যুদণ্ড এবং দেশ থেকে বহিষ্কার বিধান ছিল। তো বৈদিক যুগে 4টি বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্র, ঠিক আছে। 4টি বর্ণ ব্যবস্থা ছিল, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্র। কমপ্লিট। নেক্সট দেখো, তোমাদের আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানবো। সেটা হচ্ছে কি না, পোস্ট বৈদিক যুগ। পোস্ট বৈদিক যুগে বৈষ্ণব জাতি প্রধানত কৃষি, পশুপালন এবং বাণিজ্যের মতো কর্মকাণ্ডে নিয়োজিত ছিল, ঠিক আছে। বৈদিক যুগে পোস্ট বৈদিক যুগে বৈষ্ণব জাতি প্রধান কৃষি, পশুপালন এবং বাণিজ্যের মতো কর্মকাণ্ডে নিয়োজিত ছিল। পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা সামাজিক ব্যবস্থার ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। বর্ণ ব্যবস্থা সামাজিক ব্যবস্থার ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে যজ্ঞের গুরুত্ব বাড়ানো হয়েছিল, ফলে ব্রাহ্মণদের শক্তি কাজের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। ফলে ব্রাহ্মণদের কাজে এবং ব্রাহ্মণদের শক্তি এবং কাজের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি কিন্তু পেয়েছিল। পরবর্তী বৈদিক যুগে গোত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে কি গোত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি দেবতা ইন্দ্রের পরিবর্তে সবচেয়ে জনপ্রিয় হন, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি দেবতা ইন্দ্রিয় এর পরিবর্তে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন। তো পোস্ট বৈদিক যুগে প্রধান শিল্প যদি আমি বলি, বস্ত্র শিল্প ছিল প্রধান শিল্প, এবং পরবর্তী বৈদিক যুগে মহাকাব্যের সংখ্যা ছিল 2টি। মহাকাব্যের সংখ্যা ছিল কি 2টি মহাকাব্যের সংখ্যা আমরা পাই, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা মহাকাব্য কি কি ছিল? মহাকাব্য প্রত্যেকেই জানো তোমরা, যে রামায়ণ এবং মহাভারত। এই মহাভারতের পুরনো নাম ছিল জয়া সংহিতা। এই মহাভারতের যে পুরনো নাম ছিল কি জয়া সংহিতা। ওকে। পরবর্তী বৈদিক যুগে মহাকাব্যের সংখ্যা ছিল কি না 2টি, সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত। নেক্সট দেখো, তোমাদের দেওয়াই রয়েছে তোমাদের রামায়ণ এবং মহাভারত। তো পরবর্তী বৈদিক যুগে পঞ্চপালনের পরিবর্তে কৃষি প্রধান পেশা হয়ে ওঠে, ঠিক আছে। পশুপালন, এটা হবে পশুপালনের পরিবর্তে কৃষি প্রধান পেশা হয়ে ওঠে পরবর্তী বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে আর্যরা হাতি, বাঘ, লবণ, চাল, মাছ সম্পর্কে পরিচিত হয়েছিলেন। কি পরবর্তী বৈদিক যুগে হাতি, বাঘ, লবণ, চাল, মাছ সম্পর্কে
পরিচিত হয়েছিলেন। ওকে, এখানে দেখো তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছক কিন্তু দেওয়া রয়েছে। এই ছকটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে এবং পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। ঋক বৈদিক যুগে প্রধান নদীসমূহ, ঠিক আছে। পার্শনী নদী, যেটা আধুনিক নাম কি, রবি নদী, ঠিক আছে। প্রাচীন নাম এবং আধুনিক নাম আমরা জানবো। শতদ্রু নদী, যেটা এখন নাম হয়েছে কি, সতলুজ নদী। বিতস্তা, যেটার নাম হচ্ছে ঝিলম, আর একটা হচ্ছে গিয়ে আস্কিনি, যেটা হচ্ছে চেনাব, আর একটা কি বিপাশা, যেটা বিপাশা নদী, যেটা হচ্ছে বিয়াস, এবং গোমতী, যেটা হচ্ছে কি না গোমাল, ঠিক আছে। গোমতীর যে একটা এখন বর্তমান নাম হচ্ছে গিয়ে গোমাল। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের হয়, তাই বলছি তোমাদের এই জায়গাটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, যে কি তোমাদের প্রাচীন যে নামগুলো রয়েছে এবং বর্তমানে কি সেটার নাম। তাহলে পার্শনীর যে নাম সেটা কি হবে, সেটা হয়ে যাবে তোমাদের রবি, শতদ্র সতলুজ, বিতস্তা ঝিলাম, তারপরে আস্কিনি চেনাব, তারপরে বিপাশা বিয়াস, এবং গোমতী হচ্ছে গিয়ে গোমাল। ওকে, তাহলে আমরা এইখানে একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, আর প্রত্যেকে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও, তারপরে আমি কিন্তু তোমাদের পুরোটা ব্লাইন্ড করে দিচ্ছি। ওকে, বলো। পার্শনী কী হবে, রবি। শতদ্র কী হবে, সতলুজ, ঠিক আছে। বিতস্তা কী হবে বলো, ঝিলাম। অস্কিনী কী হবে, আস্কিনিম, সেটা কী হবে, চেনাব। বিপাশা কী হবে, বিয়াস। গোমতী কী হবে, গোমাল। ওকে, এভাবে তোমরা খাতাতে যখন লিখবে এটা পুরো বন্ধ করে দেবে, তারপরে তোমরা একটু চোখ বন্ধ করে মুখস্থ করবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, নেক্সট দেখো। নেক্সট আমাদের আরও একটা খুব ভালো ছক, যেটা হচ্ছে কি প্রধান দর্শন এবং তাদের প্রতিষ্ঠাতা। এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। ওকে, যোগ দর্শন প্রবক্তাকে, যোগ দর্শনের প্রবক্তা হচ্ছে পতঞ্জলি। ন্যায় দর্শন কে, গৌতম। চারবাক দর্শন বা লোকায়ত দর্শন কে, না চারবাক। সংখ্যা দর্শন যেটা কি, না কপিল মুনি। তারপরে পূর্ব মীমাংসা কি, জৈমিনী। পূর্ব মীমাংসা জৈমিনী। উত্তর মীমাংসা কি, না বদরায়ণ, ঠিক আছে। এবং কি বিশেষিকা দর্শন, যেটা হচ্ছে উলুক বা কানাত। ওকে, একটু প্রত্যেকে দেখে নাও, তারপরে কিন্তু আমি তোমাদের ব্লাইন্ড করে দেবো, তারপরে কিন্তু আমরা আবার বলার চেষ্টা করব। প্রত্যেকে দেখে নাও। যোগ দর্শন কী হবে, পতঞ্জলি। ন্যায় দর্শন কী হবে, গৌতম। আর পরে দেখো চারবাক দর্শন কী হবে, বা লোকায়ত দর্শন, চারবাক। সংখ্যা দর্শন কী হবে, কপিল মুনি, প্রাচীনতম দর্শন। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম দর্শন, সংখ্যা দর্শন। তারপরে পূর্ব মীমাংসা কী হবে, জৈমিনী। উত্তর মীমাংসা কী হবে, বদরায়ণ। বিশেষিকা নিদর্শন কী হবে, উলু বা কানাদ হবে। ওকে, তাহলে আমি ব্লাইন্ড করছি, প্রত্যেকে তোমাদের আচ্ছা বলার চেষ্টা করো প্রত্যেকে। যোগ দর্শন কী হবে বলো, পতঞ্জলি। ন্যায় দর্শন কী হবে, গৌতম। চারবাক দর্শন কী হবে, বা লোকায়ত দর্শন, চারবাক হবে। সংখ্যা দর্শন কী হবে, কপিল মুনি। পূর্ব মীমাংসা কী হবে, জৈমিনী। উত্তর মীমাংসা কী হবে, বদরায়ণ। বিশেষিকা দর্শন কী হবে, সেটা হচ্ছে উলুক বা কানাত। হয়ে গেল। এইভাবে তোমরা যদি মুখস্থ করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের পড়া হয়ে যাচ্ছে। নেক্সট দেখো তোমাদের প্রধান মহাজনপদ এবং তাদের রাজধানী। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। প্রধান যে মহাজনপদগুলো রয়েছে এবং তাদের রাজধানীগুলো আমরা জেনে নেব, দিয়ে আজকে আমাদের ক্লাস পুরোপুরি কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমরা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কমপ্লিট করব। কেমন? দেখো তাহলে এখানে দেখো মহাজনপদের মধ্যে কি রয়েছে। ফার্স্ট যেটা কাশী, কোথায় রাজধানী, বারাণসীতে। তারপরে দেখো আঙ্গা,
আঙ্গার রাজধানী কোথায়? চম্পাতে। মগধের রাজধানী রাজগৃহ বা গিরিব্রজে, ঠিক আছে। বজির রাজধানী কোথায় রয়েছে? বৈশালীতে। তারপরে দেখো চেদি বা চেঠি, সেটা হচ্ছে কি না সুপ্তমথি বা সথিবতীতে রয়েছে। ওকে। বৎস, বৎস কোথায়? কৌশাম্বিতে রয়েছে। তারপরে পাঞ্চালা, পাঞ্চালা কোথায়? উত্তর অহিচ্ছত্রাতে রয়েছে, উত্তর অহিচ্ছত্রাতে রয়েছে। বা দক্ষিণ কাম্পিল্য। মৎস্য কি? মৎস্য হয়ে যাবে দেখো, মৎস্য হচ্ছে গিয়ে বিরাটই রয়েছে, ঠিক আছে। মৎস্য কোথায় রয়েছে? মৎস্য রয়েছে বিরাটে। ওকে। তাহলে দেখো আরও একবার আমি তোমাদের বলে দিচ্ছি, কাশী কোথায়? বারাণসী। আঙ্গা কোথায়? চম্পা। মগধ কোথায়? রাজগৃহ বা গিরিব্রজ। বজি কোথায়? বৈশালী। চদি বা চেটি কোথায়? সপ্তশতী এবং কৌশাম্বিতে রয়েছে। এবং পঞ্চলা যেটা রয়েছে, পঞ্চলা কিন্তু তোমাদের কোথায়? উত্তর অহিচ্ছত্রা বা দক্ষিণ কৌপল্যে রয়েছে। মৎস্য হচ্ছে গিয়ে বিরাটে রয়েছে মৎস্য। ওকে। নেক্সট দেখো তোমাদের আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি তোমাদের দেখো যেটা কি না সুরসেন, সুরসেন মথুরা, সুরসেন। কুরু হচ্ছে গিয়ে ইন্দ্রপ্রস্থ। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো, কুরু হচ্ছে গিয়ে ইন্দ্রপ্রস্থ। এবং আরও বেশ কিছু তোমাদের রয়েছে, সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। গান্ধার, গান্ধার কোথায়? গান্ধার হচ্ছে গিয়ে তক্ষশিলা। গান্ধার। কম্বোজ কোথায়? রাজপুর বা হটকা। তারপরে অম্বতী কোথায়? উত্তর উজ্জয়িনী, উত্তর উজ্জয়িনী। এবং দেখো আসমাকা, যেটা দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, আসমাকা, যেটা পাটলি বা পাটনাতে রয়েছে। ভুল লেখা আছে এটা, এটা কি হবে? পাটলিতে, পাটলিতে বা পাটনাতে রয়েছে, ঠিক আছে। আর মল্ল কোথায় রয়েছে? মল্ল কুশীনগরে পাওয়া যায়, ঠিক আছে। এবং কোশল বা কোশলা, সেটা অযোধ্যা বা শ্রাবস্ত্রীতে রয়েছে, ঠিক আছে। মগধ মহাজনপদ নদী দ্বারা বেষ্টিত ছিল কে? গঙ্গা এবং পুত্র। পুত্র হবে, সূত্র নয়, হ্যাঁ, পুত্র, গঙ্গা এবং পুত্র। ওকে। তোমাদের কিন্তু এই যে ছকটা তোমাদের লাস্টে বললাম, যে প্রধান মহাজনপদ এবং তাদের রাজধানী, এই ছকটা কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে নোট ডাউন করবে এবং মুখস্থ করাবে, যাতে তোমাদের এই যে এখান থেকে কোনো প্রশ্ন না আটকায়। ওকে। এখান থেকে তোমাদের কিন্তু এই ক্লাসটি তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল ক্লাস, এবং এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হয়ই হয়, ঠিক আছে। হরপ্পা এবং বৈদিক সভ্যতা থেকে প্রশ্ন কিন্তু করে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন করলে তোমাদের এই চ্যাপ্টার বাদ দিয়ে কিন্তু প্রশ্ন করে না। তাই যদি বুঝতে না পেরে থাকো ক্লাসটি পুনরায় দেখবে, অবশ্যই আশা করি বুঝে যাওয়ার কথা ক্লাসটি। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানেই তোমাদের কিন্তু ফ্রিতে এত ভালো কন্টেন্ট দেওয়া হয়ে থাকে। একটা ফাউন্ডেশন ব্যাচ তোমরা কমপ্লিট করো পুরো ব্যাচ, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে, সেটা কিন্তু পরবর্তীতে তোমরা ঠিক বুঝে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে।